বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, নানা ত্যাগ স্বীকার করেছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের এই তৃতীয় মাত্রা সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং আমার ডানে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাষ্যকার সালেহ আহমেদ টিটা। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার কামরুজ্জামান রতন, 2009 থেকে যে ক্ষত শুরু হয়েছে তার আগেও পুরনো ক্ষত বাংলাদেশের জীবনে আছে, বাংলাদেশের জনগণের জীবনে আছে। সেই ক্ষত 15 বছরের শাসন এবং তারপরে একটা ছাত্র জনতার অভ্যুত্থান, তারপরে 6 মাস আমরা পার করলাম। ক্ষত কি শুকাচ্ছে নাকি নতুন করে অন্যান্য ক্ষত তৈরি হচ্ছে? ধন্যবাদ জিল্লুর ভাই আপনাকে, আমার সিনিয়র মোস্ট সালেহ ভাই। ক্ষতটা তো দীর্ঘদিনের একটা পুঞ্জীবিত ক্ষোভের থেকেই ক্ষতটা ছিল। ওই ক্ষতের সময় আমরা মনে করি সব দল, সংখ্যাগরিষ্ঠ মানুষই এই শাসকের বিরুদ্ধে ছিল। এখন আমরা মনে করি যে সবাই মিলে এক গোলপোস্টে সবাই গোল করতে চেয়েছিলাম। আর আমরা এখন মনে করি 5ই আগস্টের পরে, বিশেষ করে আজকের দিনে আমার বিশ্লেষণ হলো যে এখন মনে হয় যে যার গোলপোস্ট নিজস্ব আঙ্গিকে, নিজস্ব মতাদর্শ, নিজস্ব চিন্তা থেকে আলাদা আলাদা গোলপোস্ট নির্ধারণ করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে একটা ঐক্যবদ্ধ একটা আমাদের সুর ছিল, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল, বাস্তবিক অর্থে সেই প্রচেষ্টাটা এখন নেই। এবং এইটার চিটটা দিন থেকে দিনের মধ্যে ছাত্র সংগঠন এবং এটা প্যারেন্ট সংগঠন যারা যারা স্টেক হোল্ডার ছিলেন সবার মধ্যেই এই একটি স্পষ্ট একটা বিভাজন আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের যে ক্ষতটা সারবার জন্য আমাদের একটা সাধারণ একটা নির্বাচনের দিকে দেশ আমরা চাচ্ছিলাম যে আসলে মানুষের সত্যিকার মতের প্রতিফলনটা সেইটা থেকে কিন্তু আমরা একটু দূরে সরে গেছি। এবং আমাদের যে টার্গেট থাকা উচিত ছিল যে আমাদের নির্বাচনটা সংস্কারের মাধ্যমে কিভাবে বিশ্বাসযোগ্য এবং আস্থার যে নির্বাচনটা হবে, এই জন্য সবার একটা সহমত, সহমর্মিতা, সমমর্যাদা দিয়ে এই জায়গায় কিন্তু আমাদের এক হওয়া উচিত ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার ব্যক্তিগতভাবে আমি খুব মনে কষ্টই পাচ্ছি, বিশেষ করে আমাদের এই জগদ্দল পাথর, বিশেষ করে ফেসিস্ট একটা সরকারকে সরাতে সবাই কিন্তু খুব কষ্ট করেছে। আত্মত্যাগের যে যতগুলো আমাদের এই দেশের অর্জনের জন্য, অধিকার আদায়ের জন্য যতগুলো আমাদের কষ্টের যে আমাদের যতগুলো ব্যারোমিটার এবং যতগুলো জায়গায় আমাদের পরীক্ষা দেওয়ার, সেগুলো কিন্তু আমরা ওভারপেড করেছি। আত্মদানের ক্ষেত্রে, মিথ্যা ফলস মামলা খাওয়ার ক্ষেত্রে এবং জেলে যাওয়ার ক্ষেত্রে, গুম খুনের যে সামগ্রিকভাবে একটা দেশকে যে একটা ভয়াবহ একটা দানবের জায়গায় নিয়ে গিয়েছিল, ওইখানে আমাদের প্রচেষ্টাটা সম্মিলিত ছিল, ওইটার মধ্যে একটা আনন্দ ছিল। আমার মনে হয় যে 5ই আগস্টের আনন্দটা এখন আমরা একটা মানুষের আমাদের মধ্যে থেকেই কার দোষ সেটা আগামী দিনে জনগণ বিচার করবে এবং পরবর্তী যে পরিস্থিতি হবে ওইটার মধ্যে কিন্তু আমাদের সফলতা, ব্যর্থতা এবং আমাদের দলীয় মানসিকতা, সংকীর্ণতা সব বিচার কিন্তু আগামী দিনে এই বাংলাদেশের মানুষ কিন্তু করবে। আমাদের একটু ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের মানুষকে এত বোকা ভাবার ভবিষ্যতে আর কিন্তু কোনো সুযোগ থাকবে না। এখন সেটা কে কত মূল্য দিয়ে আমরা সেটা আমাদের ঘরে উঠাবো না আমাদের বিপক্ষে নিয়ে যাব, সেটা সময় আসলে আমি মনে করি সেটা বলে দেব। আমি একটা, যেহেতু আজকে 25 ফেব্রুয়ারি এবং পিলখানা হত্যাকাণ্ড দিবস, 2009 সালে শেখ হাসিনা সরকার জাস্ট যাত্রা শুরু করবার পরপরই এই নারকীয় হত্যাযজ্ঞ হয়। 58 জন সেনা কর্মকর্তা, আমাদের ইতিহাসের মুক্তিযুদ্ধের সময় একসঙ্গে একই দিনে এত সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হননি। সেই ঘটনার বিচার হয়েছে, বিচারের নাটক হয়েছে, কারো কারো শাস্তি হয়েছে, কিন্তু বর্তমান সরকার এটা আরেকটা তদন্ত কমিটি গঠন করেছেন, কারণ মূল রহস্যটা এখনও পর্যন্ত অনুদ্ঘাটিত বলে অনেকে মনে করেন। আপনি কি মনে করেন যে এই ধরনের ঘটনাবলী কেন ঘটেছিল এবং এখন যে তদন্ত কমিটি গঠিত হয়েছে তারা জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে, আপনি কতটা আশাবাদী যে এর আসলে মূল রহস্যটা শেষ পর্যন্ত উদ্ঘাটিত হবে? আসলে 2009 সালের যে 25শে ফেব্রুয়ারি যে অনাকাঙ্ক্ষিত নয়, এটাকে শুধু এর থেকে নির্মম স্বাধীন দেশে একটা 57 জন সেনা অফিসার তাদেরকে ওই জায়গায় একটা দেশ রাষ্ট্র গঠন করতে, এটা কিন্তু এই যোগ্যতা সম্পন্ন মানুষগুলোকে এই জায়গায় নিয়ে আসতে আসলেই একটা রাষ্ট্র একটা বড় সময় বলেন, যোগ্যতার খাতিরে বলেন, ওরা কিন্তু ওর সমাজের রাষ্ট্রের অনেক বড় একটা অংশ। একসাথে স্বাধীন দেশে যে কোনো কারণে তাদের যে
জীবনটা চলে গেল, এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। তারপর বিশেষ করে সেনাবাহিনীর মতো আমাদের সর্বোচ্চ যে আস্থা এবং ভরসার একটা রাষ্ট্রের যে মানদণ্ড, এবং তারাই কিন্তু একমাত্র বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশে এই সেনাবাহিনীর যে ভূমিকা এবং তাদের যে শেষ পারফর্ম করার মতো যে একটা আস্থা এবং বিশ্বাস, সেটা হল সেনাবাহিনী। আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি স্পষ্ট করে বলতে চাই, কেন সেটা সংগঠিত হয়েছে তদন্তে আসতে পারে, কিন্তু সবচেয়ে সত্য কি যে 57 জন সেনা অফিসার মারা গিয়েছে, এটা সত্য। তারপরে কারা কিভাবে কেন ওইখানে সংগঠিত হলো, বিচার এটা হবে, বিচারের কেউ বিচারে সুষ্ঠু হবে কি হবে না, তদন্তি হবে কি হবে না। তাহলে গত সরকার যে তদন্তটা করলো, সত্যিকার অর্থে আপনি দেখেন এখানে অনেক, এটা সেনা বিশ্লেষক যারা, তারা কিন্তু এটা বারবার কিন্তু আমরা আপনাদের মাধ্যমে আলোচনাগুলো শুনেছি, যে ক্যাজুয়ালিটিটা এখানে যে সময়টা পেয়েছে, ওইখানে যারাই ভিতরে গেছে তারা সময় পেয়েছে। তো এই সময়টা কারা দিল, কেন দিল? যেখানে 57 জন মারা গেছে, যেই ফোর্স দিয়ে ওরা ভিতরে ঢুকতো, তাদের সাথে ফাইট হলো, আমার মনে হয় এইভাবে। সবচেয়ে বড় কথা কি, তারা অসহায় অবস্থা মারা গেল। সেনাবাহিনীর যে যারা মারা গেছে তারা তো অসহায় না, তারা অসহায়ভাবে কেন মারা গেল? আমি মনে করি কমান্ডো ট্রেনিং প্রাপ্ত অনেকে ছিলেন, মানে আমি তাদের পারফরমেন্স তো কথাই আমাদের বলা উচিত না। আমি মনে করি তাদেরকে ডিজার্ভ করে এবং অসহায় অবস্থা তাদেরকে মরতে দেওয়া হলো। আমি মনে করি সেনাবাহিনীর এটা তাদের ব্যাকবোনে লেগেছে। আমি ব্যক্তিগতভাবে এটার জন্য আন্তর্জাতিক চক্র না তৎকালীন যারা দায়িত্ব ছিল তারা এটার সাথে জড়িত আমরা মনে করি। তখন তো তদন্ত তো না, মানে যে কোনো ব্যক্তির এক ব্যক্তির ইচ্ছা হয়তো তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্ট হবে বেরিয়েছে, বাট সত্যিকার অর্থে সেনাবাহিনী যদি আমাদের রাষ্ট্রের অংশ হয়ে থাকে, সেনাবাহিনী যদি আমাদের মর্যাদার আত্মবিশ্বাসের অহংকার হয়ে থাকে, আমি মনে করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক চিত্রটা এবং ওই দিনের ঘটনাগুলো কেন, সেটা রাষ্ট্রীয় আন্তর্জাতিকভাবে হোক, রাষ্ট্রের বা ওই মুহূর্তে যারা দায়িত্ব ছিলেন কাদের গাফিলতির কারণে বা কারা এই আমার সেনাবাহিনীকে ধ্বংস করতে, মেরুদণ্ড ধ্বংস করতে চেয়েছে। আমার মনে হয় আমরা তো ওই 57 জন আর এই সেনাবাহিনীকে ফিরে পাবো না। আমার মনে হয় জাতি এই জিনিসটা জানতে চায়, এবং আমি নাগরিক হিসাবে সঠিক জিনিসটা আমার জানার, আমার ব্যক্তিগতভাবে আমার খুব জানার ইচ্ছে। মিস্টার সালেহ আহমেদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল আইয়ের অগণিত দর্শক শ্রোতা। আজকে এমন এক দিনে এখানে আসলাম, এই দিনে কথা বলতেও কষ্ট হয়, দুঃখ ভারাক্রান্ত মনে এখানে কথা বলতে হবে, যদিও মনের মধ্যে অনেক ক্ষোভ, অনেক যন্ত্রণা। আমি প্রথমেই কোনো কথা শুরু করার আগে যারা যেই সেনাবাহিনীর তথা আমাদের দেশের যে গর্বের যে সন্তানদের নৃশংসভাবে একদম পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আপনি বললেন মারা গেছে, না তারা মারা যান নাই, তাদেরকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, ইট ইজ ব্রুটাল কিলিং। সেই হত্যা যাদেরকে হত্যা করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদের সকলকে যেন বেহেশতে নসিব করেন, তাদের পরিবার পরিজনকে যেন আল্লাহ টেক কেয়ার করেন, এবং আমরা সকলেও যেন তাদের যে কোনো প্রয়োজনে, বর্তমান সরকার যেন তাদের যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ান, এই আবেদন নিয়ে আমি আপনার কথায় শুরু করছি। আপনি কথায় শুরু করলেন পুঞ্জীভূত ক্ষোভ দিয়ে বিডিআরে কেউ করছে, পুঞ্জীভূত ক্ষত বলছেন, মারা গিয়েছে। নো, এটা কোনো পুঞ্জীভূত ক্ষোভ ছিল না, এটা কোনো মারা যায় নাই, এটা একটা পরিকল্পিত কিলিং মিশন ছিল। এই দেশের আমাদের গর্বের ইঙ্গিত করেছেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের দেশের এই গর্বের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য, এবং তার কয়েকদিন আগে থেকে ওখানে আমার অনেকজন পরিচিত, আমি কথা বলা কষ্ট, যে পরিচিত লোক তারা ছিল, তাদের 10-12 দিন আগে তাদেরকে পোস্টিং দেওয়া হয়েছে ওখানে। তারা ওখানে চৌকস অফিসারদের ওখানে পোস্টিং করে প্ল্যান্ড ওয়েতে তারা লিস্টটা কেউ যেন ধরিয়ে দিয়েছিল, এদেরকে সব ওইখানে আনো। এইটা আমাদের দেশে কেউ জানতো না, এটা যদি কেউ বলে সে বোকার রাজ্যে বাস করে। এইটা তৎকালীন এটা এমনি তো অনেক কিছু হয়েছে। এখন তো আর একটা নতুন সংবাদ শুনলাম, আমি তার নামটা এখানে নিতে চাই না যেহেতু এটা তদন্তাধীন আছে, যে যিনি তাকে নিয়ে ডেইলি স্টার রিপোর্ট করেছিল, অনেক কিছু করেছিল, যিনি এসকেপ হয়েছিলেন ওখান থেকে, তার নামও এখন আসবে যদি সত্যিকার অর্থে সরকার চায় এটাকে টপ প্রায়োরিটি দিয়ে। যেহেতু বর্তমান সরকারের কিংবা আমাদের সেনাবাহিনীও বর্তমান সরকারকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সাপোর্ট দিচ্ছেন, সেনাবাহিনীর সহায়তা লাগছে, তা আমি আশা করব এবং বিশ্বাস করি যে তারা
যে কয়টা প্রায়োরিটি প্রোগ্রাম আছে সেই কয়টা প্রায়োরিটি প্রোগ্রামের মধ্যে এবং রেগুলার আপডেট যেন জনগণকে দেওয়া হয়, দিস ইজ হোয়াট ইজ দি আপডেট। তা নাহলে ওই রুহের আত্মা গুমড়ে গুমড়ে মরবে এবং ওদের অভিশাপে আমরা সকলে আপনার ক্ষতবিক্ষত হব এবং আমরা সকলে ভুগব। তো আমার বক্তব্য বিডিআর কাণ্ডের আপনার এই হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত হয়েছে এগুলো সব লোক দেখানো, সেই তদন্তে নতুন কমিশন করা হয়েছে, লোক দেখানো ছিল। সেই লোক দেখানোতে যারা যারা জড়িত ছিল তাদেরকেও যেন বিচারের আওতায় আনা হয়, তাদেরকেও যেন বিচার দেয়। তখনকার কার কার গাফিলতিতে এখন দিতে এই যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হলো যে 2018 সনের ইলেকশনে যত ডিসিএসপি ছিলেন তাদের সকলকে যদি আপনার বরখাস্ত করা হয়, যদিও এই বরখাস্তটা আমি একদম ঢালাওভাবে আমি সাপোর্ট করি না, কারণ ওখানে বেশ কয়েকজন চৌকস অফিসার আছে, যেই চৌকস অফিসাররা এটার মধ্যে পড়ে গেছেন। আমি সরকারকে অনুরোধ করব একটি সেকেন্ড থট দিতে, যে ওখান থেকে বেছে কাদের কাছ থেকে দেশ ও জাতি কিছু পেতে পারে। কিছু ক্ষেত্রে পরিবেশ এবং পরিস্থিতির জন্য অনেকে অনেক কিছু, আবার পোস্টিং হয়েছে, আপনি একজনের পোস্টিং হয়েছে সে তো যেতে বাধ্য তার সার্ভিস রুল অনুযায়ী। তিনি কি তদবির করে দিয়ে গেছেন তাকে বাইর করেন, যে তদবির, কারণ ডিসি পোস্টে সাধারণত তদবির করেই ওই সময় এইটাই প্রচলন ছিল, তদবির করে। তো যারা তদবির করছে তাদেরকে করেন, যারা তদবির করেন যদি কেউ থেকে থাকে আমার ধারণা দু একজন হলেও আছে। ঠিক তেমনিভাবে এই যে তদন্ত এইখানে ওই তৎকালীন আমলে বিডিআরে যে করা হয়েছে, সেই তদন্তে যারা ইচ্ছাকৃতভাবে বাইপাস করেছেন, ইনফরমেশন লিপিবদ্ধ করেন নাই, তাদেরকে আইডেন্টিফাই করে যথাযথভাবে বিচারের আওতায় আনা যায়। বিডিআর কন্ডিশন নিয়ে এই গেল এটার একটা, এবং টপ প্রায়োরিটি প্রজেক্টের মধ্যে এটা ঢোকানো হোক সরকারের কাছ থেকে, এরকম একটা ডিক্লারেশন এবং রেগুলার আপডেটেড আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দাবি করলাম। এই দুঃখ পরাঙ্কন্ত্রের মধ্যে কয়েকটা সুখবর দেই। রমজানের প্রাক্কালে সকলকে রমজানেরও শুভেচ্ছা। আর 2-3-4 দিন পরেই রমজান, মাহে রমজান। আমরা এই রমজানে যেন সকলে সুন্দরভাবে সুস্থভাবে রমজান রোজা রাখতে পারি, পালন করতে পারি। এই রমজানের উদ্দেশ্য নিয়ে আমি কয়েকটা জিনিস এই দেশবাসীকে বলতে চাই আপনার অনুষ্ঠানের মাধ্যমে। গত 6 মাসে বাংলাদেশের রপ্তানি আয় ক্রমাগত বৃদ্ধি পেয়েছে সব কয়টি ডেস্টিনেশনে। কোনো একটা ডেস্টিনেশন যেটা গত অনেক বছরে হয় নাই। আমরা বলি যে গত 6 মাসের বিচার চাই, আপনার অনুষ্ঠান দেখি, সব অনুষ্ঠান দেখি, সবাই খালি বলে 6 মাসে কি হলো। আমি একটু এক লাইনে আপনার অনুমতি, হ্যাঁ খুব ছোট এক লাইন করে, যে এই 6 মাসে আমাদের রপ্তানি যেগুলি দেশে হয় গার্মেন্টস সেক্টরে, সব কয়টা দেশে প্রবৃদ্ধি হয়েছে। আমাদের এই 6 মাসে আমাদের ব্যাংকিং খাত একদম কিনারায় না পতনে চলে গেছিল, ফিরে আসছে। যার মধ্যে সবচেয়ে লেটেস্ট যেটা কমার্স ব্যাংক, সে তো একদম পতনের তলানিতে ছিল, সেও ঘুরে দাঁড়িয়েছে। এই 6 মাসে 14 থেকে 16,000 কোটি টাকা ব্যাংকে ফেরত এসেছে। বাইরে ছিল, পাচার হওয়া টাকা। এটা ব্যাংকিং চ্যানেলের বাইরের টাকা, এটা দেশের বাইরের টাকা না, এটা টাকাগুলো বাড়িতে ছিল, বাড়িতে ছিল, পকেটে ছিল। কারণ এর তো কোনো আইন কানুন ছিল না, নিয়ম কানুন ছিল। তাদের প্রত্যেকটা বাসায় একটা ব্যাংক ছিল, প্রত্যেকের ভল্ট ছিল। কে কতগুলি ভল্ট কিনছে ওই হিসাবটা নিলেও তো পাবে। আচ্ছা, আমি শর্ট করে বলি, এগুলি লেনদেন না করে। আপনার চট্টগ্রাম বন্দরে সর্বকালের সর্বোচ্চ পরিমাণ রোজার যে কনজিউমার প্রোডাক্ট দরকার পৌঁছে গেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। শুধু আমাদের সকলকে জনগণের সজাগ থাকার সময় আসছে। আমরা কারো উপর ভরসা করার দরকার নাই। যে জনগণ ওই ফ্যাসিস্ট সরকারকে বিতরণ করেছে, সেই জনগণ এবার সব কিছুকে প্রোটেক্ট করুক। যে কোনো জিনিসপত্রের দাম বাড়লে কোন জায়গার থেকে বাড়ে, কেন বাড়ে, সবাই জানে এটা। 2 নাম্বার। 3 নাম্বার হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন মূল্যস্ফীতি আগামী 6 মাসের মধ্যে যথেষ্ট কমে আসবে। এই যে এতগুলি সুন্দর কথা, এগুলি আলোচিত হয় না, আলোচিত হয় শুধু সব যে আপনার ফ্রাস্ট্রেটেড কথাগুলো। ফ্রাস্ট্রেটেড কথা তো অনেক আছে, সেগুলো আমি বলতে পারি ইচ্ছা করলে। ফ্রাস্ট্রেশন কথা যে নাই, একটা তো আমি টাচ করলাম, যে এই যে গণহারে
আরও লিস্ট করতেছে জি আরও। জি ধন্যবাদ। জি মিস্টার কামরুজ্জামান রতন, আপনি শুনছিলেন এবং এটা একটা অত্যন্ত আলোচনার বিষয় এই মুহূর্তে যে প্রশাসনিক কিছু কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাকে যারা বিভিন্ন নির্বাচনের সময়, বিশেষ করে 18 নির্বাচনের সময় যারা যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া। সো আমি একটু আপনার মতামত শুনতে চাই এবং অন্যান্য প্রসঙ্গ যদি আপনি মতামত রাখতে চান সেগুলো। আমি এর আগে একটু বলিনি, শিওর আপনি। সেটা হলো 25শে ফেব্রুয়ারি 2009-তে যেটা ঘটেছে। আমি আমার পার্সোনাল একটা ওই দিনের ঘটনাটা বলি। আমি একটু আমার হৃদয়ের ক্ষত থেকে বা আবেগের জায়গা থেকে আমি আমার পরিবারকে নিয়ে জিল্লুর ভাই, ওইখানে 27 নম্বর ধানমন্ডির কোণাতে একটা রেস্টুরেন্ট আছে, সেটা হলো ওই রেস্টুরেন্টে আমার বাচ্চাদেরকে নিয়ে এই অবস্থায় যখন আর্মির এই কনভয়েটগুলো কিন্তু ওইখানে যাচ্ছে, কেন এইটা জানের রিস্ক নিয়ে কিন্তু এর পরিবার নিয়ে কিন্তু করার কথা না। আমার একটা উৎসাহী, আমার একটা কৌতূহলী একটা মনোভাব ছিল এবং ওইখানে এই আর্মি এত বড় একটা এখানে অপরাধ সংগঠিত হচ্ছে, আমরা যে অসহায়, ধরুন আমার অনুভূতি থেকে আমার কোনো আত্মীয় মারা যায়নি, যেটা সত্য, কিন্তু এইভাবে যে মারা গেল, আমি আমার কিন্তু অবশ্যই ওই মুহূর্তে রিস্ক ছিল, কারণ মোটর সেল যদি ছুরি হতো আমি কিন্তু ওই জায়গাটায় আমি কিন্তু গিয়েছি। এটা এই কারণে বললাম, আমি হত্যা বলবো, আমি যেই ভাষায় আমি এটাকে বলি, আমার অনুভূতিতে এটা কিভাবে আমি উপলব্ধি করছি, আমি সেইটাকে আপনাকে বলছি। শুধু এতটুকু বলি, এখন দেখেন বাংলাদেশে গত সরকার যদি এইরকম আইনের কোনো ফাঁক না থাকতো, আজকে পাশাপাশি আমরা বিডিআরের যারা মুক্তি পেয়েছে, নিশ্চয়ই আইনের ফাঁক দিয়ে তারা বলছে যে আমরা ন্যায় বিচার পেয়েছি, তাদের আত্মহত্যা শুনছি। কিন্তু আমার প্রশ্ন কিভাবে, যে কি কারণে বিনা অপরাধে এইরকম একটা সুসজ্জিত বাংলাদেশের সবচেয়ে একটা ট্রেন, মানে যাদেরকে নিয়ে আমরা গর্ব করার মতো, এইভাবে অসহায় অবস্থা মারা গেল। আমি আপনার চ্যানেলের মাধ্যমে তাদেরকে ক্ষমা করবেন কি করবেন, আইনের মাধ্যমে কে ফাঁক ফোকর দিয়ে বাঁধবে সেটা আমরা বড় কথা না, এতগুলো আমার সেনা অফিসার মারা গিয়েছে, এইটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি আপনার মাধ্যমে এটা আমি আশা করি। আপনার পরের প্রশ্নটা জিল্লুর ভাই, একটা হচ্ছে যে ডিসিএসপিদের বিষয়ে যে গত দিন আমরা দেখেছি রিটার্নিং অফিসার বা ডিসিদের 33 জনকে, বিশেষ করে 2018-তে যারা এ রাতের ভোট, মানে ভোটকে যারা ম্যানিপুলেট করে এই সরকারকে, মানে মানুষের উপস্থিতি ছিল না, কিন্তু ভোটের বাক্স বা পরবর্তীতে নির্বাচন কমিশনের মাধ্যমে পার্সেন্টেজ দেখিয়ে যা করেছে, এদেশের মানুষ নিবৃত্তে ঘুমড়ে ঘুমড়ে কেঁদেছে। মানে এইখানে কিন্তু মানুষের করার কিছু ছিল না, পুরো প্রশাসন যন্ত্রটাকে ওই ফেসিস্ট সে কিন্তু এইভাবে কিন্তু সাজিয়েছিল। এখন শুধু ডিসিদেরকে করলেন, রিটার্নিং অফিসারদের করলেন, এখন আসেন যারা আমরা ব্যক্তিগতভাবে যেটা আমরা ভুক্তভোগী ছিলাম, গায়েবী মামলার যে প্রচলনটা 7 দিন আগে আওয়ামী লীগ কোথায় কি মানে ঘর পড়লো না নেরাগড় পড়লো সেটা কথা না, তাদের প্রতিটা থানায় একটা অর্ডার ছিল, তোমার থানায় এই জায়গায় এই ঘর পোড়াবা, এবং তাদের ওই ফরম্যাট করা ছিল থানাতে ওই লোকগুলোকে, সেটা আওয়ামী লীগ, জামাত বা যারাই বিরোধী দলের ছিল, তাদেরকে এইভাবে মামলা ঘর ছাড়া এলাকা ছাড়া করেছে। সেখানে পুলিশ এটার সাথে সরাসরি ইনভলভ ছিল, এসবির সাথে ইনভলভ ছিল, যারা যারা মানুষকে সত্যিকার অর্থে আমরা এটা ভুক্তভোগী বলে যে আমরা তো নির্বাচনে আসতে পারি না, আমাদের কর্মের জোর নাই, হেডম নেই, কত শব্দ আমরা শুনেছি। আরে বাবা, প্রশাসনের এই পাপেটগুলোকে যেভাবে ব্যবহার করেছে, শুধু ডিসি রিটার্নিং অফিসারের মাধ্যমে না, এই পুলিশ অফিসাররা যারা যারা যতভাবে, আপনাদের সাংবাদিকরা কি ইনভলভ ছিল না, সাংবাদিকরা এই যে যখন আমরা একত্রে দেখেছি তো তাদের রাউন্ড টেবিল বৈঠকে কি ধরনের গণতন্ত্রের মানে বয়ান দিয়েছে, মনে হয় বাংলাদেশের মানুষ সব বোকা চক্ষু অন্ধ হয়েছিল, আর তারা যে বয়ান দিয়েছিল এগুলো মানুষ সত্য ছিল। সত্যিকার অর্থে আমরা সবাই অসহায় ছিলাম। আমরা মনে করি আল্লাহ তাআলা হয়তো গায়েবী মদত দিয়েই কিছু, তো আমরা শুনেছিলাম আবাবিল পাখি পাঠায়া একটা আমাদের মক্কা বিজয়ের সময় আমাদের এটা আমরা পেয়েছি, বা আমরা বদর যুদ্ধে আমরা এরকম একটা পেয়েছিলাম। আমরা মনে করি যে কোনো উসিলায় পাপের এই যে পাহাড়, পুঞ্জীবিত মানুষের যে ক্ষোভ, এবং আল্লাহ তাআলা গায়েবী মদত দিয়ে এই ধরনের বাংলাদেশকে আজকে আমাদের যে জায়গাটা নিয়ে আসার ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রত্যক্ষ মদত, এবং হলো জালেমের জুলুম যে কখনো চিরস্থায়ী হয় না, এবং এইটা কখনোই টিকে থাকবে না, সাময়িক মনে জলজলা, এবং এইটাই কি সত্য, এবং এই সত্যের উপরে আওয়ামী লীগ 2049 সাল পর্যন্ত বয়ান দিয়ে গেছে। ন্যারেটিভটা এরকম ছিল যে মানুষ তো আমাদের ভোট হয়ে যাচ্ছে। আপনি দেখেন কত নির্লজ্জ মানুষ হলে আওয়ামী লীগের মতো দল এইরকম জনগণকে বাইপাস করে, জনগণকে বাদ দিয়ে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। এখন কি হবে, যা হওয়ার তাই হয়েছে। প্রশাসনও ছিল না, আর মানুষ নির্ভর আওয়ামী লীগ ছিল না, মানুষ যা করার, যেটা আমরা যতই আমরা না বলি
যা হয়েছে আওয়ামী লীগের যে পতনের পরে যে প্রায়শ্চিত্ত যা হওয়ার, যেটা আওয়ামী লীগ কিন্তু আমিও ব্যক্তিগতভাবে কিন্তু আওয়ামী লীগের এরকম পতন চাইনি, কিন্তু এইটাই জন্য বললাম যে আল্লাহর গায়েবী মদদ দিয়ে কিন্তু বাংলাদেশটাকে নিশ্চয়ই একটা জায়গায় নিয়ে এসে, কিন্তু পরবর্তীতে আমার একটা ব্যক্তিগতভাবে আমি আমার অবস্থান থেকে বলি ভাই, এই আমরা যেটা শুরু করেছি, আমি বারবার একটা কথা বলি, সম্মিলিত হলে আমরা দাঁড়িয়ে থাকব, আর বিভাজিত হলে আমরা ধরাশায়ী হব, দুদিন আগে বা পরে। এবং এইটা বাংলাদেশের মানুষ এখন আমাদের অনিক্যের কারণে এবং আমাদের জেদাজেদি বা আমরা জনগণের পালস না বুঝে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য যদি আমরা এইটাকে যদি সামনে নিয়ে আসি এবং এই জন্য যদি মানুষকে দ্বিধা বিভক্ত করি, এবং আমি মনে করি সংস্কার অবশ্যই দরকার, আবার নির্বাচনও দরকার। ডক্টর ইউনূস সাহেব সহ যারা দায়িত্ব নিয়েছেন, বিশ্বাস করুন মানুষকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ কি চায় সেই দিকে আপনারা তাকান, ওইটা করে যান। যারা দায়িত্ব নিয়েছেন তারাও তো একদিন মরে যাবে, তাদেরও তো অনেক কিছু আমরা জানতে পারবো। আমরা মনে করি যেই শহীদানের পরে ১,৫০০ ২,০০০ মানুষের এত বড় রক্তক্ষয়ী সংগ্রামের পরে বাংলাদেশটা যেই জায়গায় আমরা পেয়েছি, এরপরে যেন আমাদের বাংলাদেশ আরেকটা সংগ্রামের দিকে আমাদের যেন না যেতে হয়। এই জন্য আমি বিনীতভাবে সবসময় আমি একটা কথা বলি, জিল্লুর ভাই, আপনারা কথার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের প্রজন্মটাকে একটা সুন্দর আমরা ভবিষ্যতের দিকে আমরা হাতছানি দিই, ওইভাবেই আমরা ডাকি। আমরা আর পঙ্কিলতার দিকে, আর কোনো সহিংসতার দিকে, আর কোনো যে তারপর দেখেন ইতিহাস নিয়ে, আরে ভাই ইতিহাস তো আমার ৫৪ বছর দেশ স্বাধীন হয়ে গেছে, ইতিহাস এখন কি হবে? বাংলাদেশটা বিশ্বের মানদণ্ডে বাংলাদেশে যে গ্লোবালি আমরা মনে করি এই বাংলাদেশটা কোথায় নিয়ে যাব, ওই প্রতিযোগিতা বাংলাদেশের জন্য স্থান পেতে পারে, আমাদের ভবিষ্যৎ জন্য উজ্জ্বল হয়। আমরা এখনো ৫৪ বছরে কি করছি বাবা, ওটা বাদ দাও না বাবা, অনেক শুনেছি তো, এটা দিয়ে আমার জাতি এগোবে? জাতি তো এগোবে না। আমার এই বাংলাদেশে বিশ্বের মানদণ্ডে, বিশ্বের যে মানচিত্রের প্রতিযোগিতায় আমরা এই বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে, সামাজিক মূল্যবোধে, ন্যায় বিচার, মানবিক মূল্যবোধের মাধ্যমে আমরা এই দেশটাকে কোথায় নিয়ে যাব? আমার মনে হয় সবাইকে এই কেন্দ্রবিন্দুতে এসে সবাইকে ভালো কিছুর জন্য চিন্তা করা উচিত, এবং এইটাই মানুষ আশা করে। মিস্টার সালামেত, অনেকগুলো প্রসঙ্গ, একটা হচ্ছে যে যে প্রসঙ্গটা নিয়ে মিস্টার রতন কথা বলবার চেষ্টা করছেন, সংস্কারও দরকার, নির্বাচনও দরকার, এখন কোনটা আগে কোনটা পরে, দুটোর ক্ষেত্রে একটা যৌক্তিক সময়ের ইস্যুজ আছে, কিন্তু অস্বস্তিটা যে জায়গায় কেউ কেউ মনে করেন যে নির্বাচনকে প্রলম্বিত করবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা যে নির্বাচনটা দরকার, ভোটাধিকার তার একটা গণতান্ত্রিক অধিকার, গত ১৫ বছর মানুষই ভোট দিতে পারেনি। কিন্তু সংস্কারের নামে, যেমনটা আওয়ামী লীগ আমলে উন্নয়নের নামে গণতন্ত্রকে দূরে সরিয়ে রাখা হয়েছিল, এখন সংস্কারের নামে সংস্কারের কথা বলে নির্বাচনকে দূরে সরিয়ে রাখবার একটা চেষ্টা আছে। কেউই বলছেন আমরা সংস্কার চাই না, কিন্তু সবাই বলছে সংস্কার চাই, কিন্তু সব সংস্কার এই সরকার করতে পারবে এমনটা বিশ্বাস করবার বা এমন অধিকারও তাদের নেই, এটা একটা প্রশ্ন। দাবি আছে যে আওয়ামী লীগকে ব্যান করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া যাবে না। আবার একথাও বলা হচ্ছে যে আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা এবং তার দোসররা যেসব অপকর্ম করেছে সেগুলোর বিচার না করে নির্বাচন হবে না। অনেকে মনে করেন সেটাও নির্বাচনকে প্রলোভিত করবার একটা প্রয়াস। এবং সবশেষে যে প্রসঙ্গটা আছে যে রাজনৈতিক দল একটা করবার চেষ্টা হচ্ছে, এবং সেটা ক্ষমতায় থেকে, ক্ষমতা যারা যুক্ত আছেন তারা এর সঙ্গে যুক্ত, এতে করে অনেকেই মনে করেন যে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে, এই সরকার দল নিরপেক্ষ এখন আর নয়। এবং কেউ কেউ এটাও মনে করেন যে ইতিমধ্যে ৬ মাসে তার যার পারফরমেন্স, আপনি যদি অনেক ইতিবাচক দিক দেখিয়েছেন, বলবার চেষ্টা করেছেন, না আপনি বলেছেন, বাট এগুলো নিয়ে হয়তো কেউ বিতর্ক করলেও করতে পারে, কারণ বাংলাদেশে ফ্যাক্টস ফিগার এগুলো তো ধরেন বিবিএসের দেয়া তথ্য বা সরকারের দেয়া তথ্য অনেক সময় এগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে, ফ্যাব্রিকেটেড অনেক সময় মনে হয়। যাই হোক, সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু অ্যাটলিস্ট মোটা দাগের মানুষ যেগুলো বোঝে যে তার দৈনন্দিন জীবনে স্বস্তি শান্তি কোথায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন ৬ মাস পরে কমবে সেটা তো ৬ মাস পরে দেখা যাবে, এখন হ্যাঁ মূল্যস্ফীতির কথা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এটা দিয়ে মানুষের মধ্যে অশান্তি আছে, অস্বস্তি আছে, যন্ত্রণা আছে। আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিগত সরকার এমন মানুষ কথা বলতে পারেনি, ওনারা জেলে গিয়েছেন, গুমের শিকার হয়েছেন, সবই আছে, কিন্তু সাধারণভাবে মানুষের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এতটা অস্বস্তি ছিল না যতটা এখন অস্বস্তিতে আছে। ওই চিত্র ভয়াবহ, ওই চিত্রের সঙ্গে আমি এটা মেলাচ্ছি না, কেউ মেলাবেও না, কিন্তু এটা একটা ওই যে ছোটোখাটো বিষয়ে যেগুলো অস্বস্তি, সারাক্ষণে একটা ইরিটেশনের মধ্যে মানুষ থাকে, সেরকম একটা জায়গা তৈরি হয়েছে। সো কীভাবে মানুষ আশাবাদী হয়ে উঠবে এই জায়গা থেকে? বাট ৫ মধ্যে যদি আপনি আপাতত এই পর্যায়ে, অনেকগুলি ইস্যু, তাহলে একটা দুটো বলতে হবে।
সংস্কার এবং গণতন্ত্র, আমি একটা অন্য রেফারেন্স দিই আজকে। এই গণতন্ত্র বলে শেখ হাসিনা উন্নয়নে গণতন্ত্র বলে 15 বছর উন্নয়ন বনাম গণতন্ত্র, উন্নয়ন মানে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, আগে উন্নয়ন বনাম গণতন্ত্র, এবং এই ওনারা গণতন্ত্রের ডেফিনেশন করেছিলেন উন্নয়নের গণতন্ত্র। গণতন্ত্রের একটা ডেফিনেশন করেছিলেন লেন্দুব দর্জি, যেটা বেগম খালেদা জিয়ার প্রথম কথা ছিল। উনি যদি একটা কথা ধরে বসে থাকতেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, চিটগাংয়ে উনি বলেছিলেন। স্টিল নির্বাচনী ইশতেহারেরও আমি অনেকবার ওনাকে এই মেসেজটা পৌঁছানোর চেষ্টা করছি। উনি চিটগাংয়ে বসে ডিক্লেয়ার করছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এবং লেন্দুব দর্জির নামটাও উনি নিয়েছিলেন। আমি এই জায়গাটা খুব ডিফার করি ইদানিং, গণতন্ত্র। আচ্ছা শোনেন, আপনারা নির্বাচন চাচ্ছি, আমরা গণতন্ত্র চাচ্ছি, আমরা সব কিছু চাচ্ছি, একসাথে সব চাচ্ছি। কোন দেশে যেই দেশের ভোটার 300 টাকা 500 টাকায় ভোট বিক্রি করে দেয়, 300 টাকা 500 টাকায় ভোট বিক্রি করে দেয়, যেই দেশে এক এলাকায় গিয়ে একটা ধমক দিলে সেই ভোটার আর ইউনাইটেড হইতে পারে না, সে বোঝে না যে ওরা 10 জন এসে আমাকে ধমক দিয়ে গেছে, আমরা 500 ভোটার এখানে আছি, আয় আমরা ভোট দিতে যাবো, কে আমাকে ঠেকায়। এই যে মানসিকতার পরিবর্তনটা, এই যে গণতন্ত্রের ডেফিনেশনটা, আজকে ইংল্যান্ডের যে গণতন্ত্রের ডেফিনেশন, আমেরিকার যে গণতন্ত্রের ডেফিনেশন, ভারতের যে গণতন্ত্রের ডেফিনেশন, আর আমার দেশের যে গণতন্ত্রের ডেফিনেশন, এইটাকে যদি কেউ এক পাল্লায় মাপে বা এক বাদে দেখে, এই যে 4টা দেশের নাম বললাম, এই 4টা দেশের ইলেকশন পদ্ধতি এবং আমার দেশের ইলেকশন পদ্ধতি কেউ যদি একভাবে দেখে, ওইখানেও এত বছর পর ইলেকশন, আমার আগে ইলেকশন দাও, আমি ইলেকশন চাই, আমি একটু দ্বিমত পোষণ করি। কেন? কারণ আমি দেখে ফেলেছি কারা কারা ধমক দেয়। আমার সামনে এখন যারা আছে, তারা ধমক দেওয়ার লোকজন আছে, তারা ধমক দিয়ে ভোট দিতে আসলে না আসলেই আমি ধরে নেব তোমার ভোট পাইছি, তারাই এখনও আছেন। আমি ধরে নিচ্ছি ওই ভোটারদের এখনও 300 টাকা 500 টাকা 1000 টাকা দিলে পরে তারা খুশি, তারা আবার ভোট তুমি যা খুশি তাই করো, তার 5 বছরের ভাগ্য একজন হাতে দিয়ে দেওয়ার জন্য। এই জায়গাগুলিতে এই মন মানসিকতার এইখানে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। তো আমি শুধু ওই আপনার যে সংস্কারগুলি হচ্ছে, আমি ওই কয়েকটা সংস্কারের মধ্যে আমাকে সীমাবদ্ধ আমি রাখতেছি না, কয়েকটা। এবং এই প্রসঙ্গে আমি মানসিক সংস্কার না হলে অন্য সংস্কার করেই লাভ হবে কি? ধন্যবাদ আপনাকে। মানসিক সংস্কারের জন্য তো আপনি ধন্যবাদ আপনাকে, আপনি এটার সাথে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। একটা সুন্দর কথা লাগিয়েছেন, একটা রাজনৈতিক দলও আসতেছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে রাজনৈতিক দলটা আসতেছে, এই রাজনৈতিক দলটার, যদিও সেই রাজনৈতিক দলের নামও আমরা এখন পর্যন্ত কনফার্ম জানি না, গঠনতন্ত্রও জানি না, কি হবে না হবে আমরা জানি না, একটা রাজনৈতিক দল। আমি আশাবাদী কিসের জন্য? একটা নতুনের কিছু। আপনার সারাক্ষণ এটা নিয়েই তো এখন আসি আমরা একটা নতুন কিছু চাই। আপনার একটা কথায় আপনি বলেছেন আমি নতুন কিছু চাই না, আমি আমার বাংলাদেশকে চাই। আই অ্যাডমিট ইট, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার ওইটাকে চাই, কিন্তু আমার ওইটাকে অর্জন করার জন্য আমার যে নির্বাচন পদ্ধতি, সেটা যদি আমি নতুন করে না করি, আমি বিশ্বাস করি সেটা সম্ভব না। আমি বিশ্বাস করি যে যেই সিস্টেম এই ফ্যাসিবাদী সরকার করে গেছে, এবং তার আগের সরকাররাও, এমন না যে এই 15 বছর যারা তারা করেছে তাদের মতো করে, তার আগেও তো হয়েছে। সেই মাগুরার থেকে শুরু হয়েছে, এই যে পতন শুরু হয়েছে, এই যে তত্ত্বাবধায়ক সরকার এতগুলি প্রশ্নের সম্মুখীন হয়েছে, কেন? ওই বিচারপতি হাসান সাহেবকে 65 থেকে 67 বছরের 2 বছরের গ্রেস পিরিয়ড কারা করেছিল? আমি তাদেরকে ব্লেম দিচ্ছি না, কিন্তু তারা অপব্যবহার করেছে ক্ষমতার, তারা গণতন্ত্রের অপব্যবহার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে। আমি এইগুলি মাথায় রেখে, এগুলিই আমার কাজ, সেই মাথায় রেখে আমি আপনার এখানে সবিনয়ে দর্শকদের বলতে চাই, আমরা কোন গণতন্ত্রটা চাই, আমার দেশে যে গণতন্ত্র এবং নির্বাচন কোনটা চাই। নির্বাচন অবশ্যম্ভাবী, একটা দেশে নির্বাচন ছাড়া তো নির্বাচন ইজ দি মেইন প্যারামিটার অফ এ ডেমোক্রেটিক সিস্টেম। কিন্তু কোন ডেমোক্রেটিক সিস্টেম, আমাদের এটা ডিফাইন করার সময় এসছে। আমার মনে হয় আমি যে কয়জন যারা নতুন দল করছে তাদের সাথে আমি সর্বতভাবে যোগাযোগ করার, আপনি কিছুটা হলেও জানেন, আমি যোগাযোগ করে আজকেও আমার সাথে কথা হচ্ছে, আমি এগুলো তাদের মাথায় পাস করার চেষ্টা করতেছি। নট দ্যাট আমি, যেমন আজকে যখন কথা হচ্ছিল, উনি নিশ্চয়ই এই শো দেখবেন, আমি বলেছি যে লুক, আই এম 67 year old, আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নাই, কিন্তু আমার অনেক কিছু শেয়ার করার আছে। আমার মতো এরকম আরও হাজারও আছে, আমার থেকে আরও জ্ঞানী গুণী আরও হাজারও আছে, কিন্তু আমি এই সমস্ত বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন তাদের প্রত্যেককে ম্যান টু ম্যান চিনি, ইনশাল্লাহ ম্যান টু ম্যান চিনি, তাদের পালস বুঝি,
তাদের তাদের সব কিছুর ন্যারেটিভ আমি বুঝি, কে কিসের জন্য বলে, কোন বক্তৃতা কিসের জন্য দিচ্ছে বলার আগে এগুলি, এটাকে বলে ভিজুয়ালাইজেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। ভিজুয়ালাইজেশন, আমি আজকে যে তার সাথে কথা বলছিলাম তাকে আমি বলছিলাম ভিজুয়ালাইজেশন, যে রাজনৈতিক দল করছে তার এন্ডটা কী। এন্ডটা হচ্ছে গণতন্ত্রের ওই জায়গাটা টাচ করা। এই যে সংস্কার যেগুলো, এগুলো আপনাদের পার্ট না, আপনি এজেন্ডা ফিক্স করেন যে উই আর বিং ইউনাইটেড to write a new democratic system, a new definition of democracy, to change the mindset of the people. Otherwise, আপনার যে নির্বাচনই আপনি চান না কেন, আপনি একটা নির্বাচন দিলেই যে আমার দেশ শূন্য একদম ভালো জায়গায় চলে যাবে, আমি বিশ্বাস করি না। আমি অনেক কিছু ঘেটে দেখেছি। আমি তাদের, আপনি দেখেন, আমি একটা কথা দিয়ে শেষ করব, তারপরে আবার বলবো। এই কয়দিনে, এই 6 মাসে সবচেয়ে বড় অধঃপতন হয়েছে আমাদের যেই পার্টিটা সরকার ইলেকশন হলেই ক্ষমতা আসবে বলে মনে করে, তাদের সবচেয়ে বড় অধঃপতন হয়েছে তাদের, যেটা বাস্তব কথা। এমন কোনো মার্কেট নাই, এমন কোনো ইনস্টিটিউশন নাই, ইভেন আমাদের নারায়ণগঞ্জের একটা চেম্বারের হয়েছে, এমন কোনো চেম্বার নাই, এমন কোনো কি বলে আপনার পরিচালনা কমিটি নাই, স্কুল কমিটি। আমাকে সুদূর টরন্টো থেকে একজন ফোন করছে, ভাই আমার বাপদাদা আমাদের নামে একটা স্কুল করছে, সেইটা দেয়া বিএনপির একজন গিয়া সভাপতি হয়ে গেছে। এই যে একটা দখলদারিত্ব এইখানে তারা এমনভাবে করে নিছে, যে দখলদারিত্ব যারা তারেক রহমান সাহেব তার বক্তৃতা বলছে যে আমরাই একমাত্র দল, আমরা আমাদের দলের এগেনস্টে ব্যবস্থা নেই। শুনতে ভালো লাগছে, শুনতে ভালো লাগছে যে যে এরকম করছে, কিন্তু কয়টা করবে উনি? অনেকে তো তার কথা শোনেও নাই। সেখানে আমি ওনাকে একটা মেসেজ দিতে চাই আপনার অনুষ্ঠানের মাধ্যমে। ওনার জন্য সুবর্ণ সুযোগ ছিল, যেদিনকে 5ই আগস্ট সরকার পতন হয়েছে উনি চলে আসতেন, উনি ওইখানে বসে ভার্চুয়াল মিটিং করবেন আর দিবেন, আর ওনার অ্যাগেন্স্ট পার্টি ডে বাই ডে স্ট্রং হচ্ছে। মানে আমি যেখান থেকে কথা শুরু করলাম যে তাদের অধঃপতনটা হয়েছে, তারা দখলদারিত্বটা তারা করছেন। আর যেটা আরেকটা শক্তি জামাত, তারা ঠান্ডা মাথায়, এমন কোনো প্রতিষ্ঠান নাই, তারা কোনো কমিটি না, দখলদারিত্ব না, তারা মূল কাজটা করে ফেলছে। তারা এমন কোনো ইউনিভার্সিটি নাই, এমন কোনো ইভেন থানা ওসি পর্যন্ত তাদের মাইন্ডেড লোক সেট হয়ে গেছে, তাদের শুকর পরিকৃতভাবে। এবং আমি এই যে এবং যে দলটা হচ্ছে, যেটা সবচেয়ে ভয়ঙ্কর, যে দলটা হচ্ছে, এই দলটার মধ্যেও তারা তাদের দলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রায় চূড়ান্ত পর্যায়ে। এই মেসেজটা যদি বিএনপি নিয়ে সেই অনুযায়ী না করে, শুধু নির্বাচনই বলে যায়, তাইলে আমি মনে করি সেই নির্বাচন। ধন্যবাদ। আবার মনে হয় শেখ কামরুজ্জামান রতন, আমার প্রশ্ন করবার কিছু নাই, আমার ওনার কথার প্রেক্ষিতে আপনার অনেক কিছু বলবার আছে। ধন্যবাদ। কারণ আপনার প্রশ্নের নতুন করে আবার কিছু উত্তর দেওয়ার চেয়ে উনি যা বলেছেন ওইটা নিয়ে যদি আমি কথা বলি আমার সময়টা শেষ হয়ে যাবে। প্রথম আমি বলতে চাই, আপনি নতুন দলের সন্ধান করছেন, আমার তো মনে হয় ভাই তো সালা ভাই তো নতুন দলের অনেক খবরই রাখেন। ওনার কথার মধ্যে দিয়ে কিন্তু নতুন দলের অনেক অনুসন্ধানী, কারা কারা জড়িত বা তাদের মতো কী, উদ্দেশ্য কী, নীতিমালা কী হবে বাংলাদেশের রাজনীতিতে, আমার ভাই বোধ হয় এটার ভালো খবর রাখেন। ধন্যবাদ। আমরা মোস্ট ওয়েলকাম জানাই বাংলাদেশে ভালো কিছুর জন্য যদি আপনি একটা দল করেন এবং মানুষ যদি ওটাকে অ্যাকসেপ্ট করে, আমাদের দলের তরফ থেকে মোস্ট ওয়েলকাম। আমি একটা কৃষক দলের সমাবেশে গিয়েছিলাম, ওইখানে আমি বক্তব্যে একটা কথা বলেছি। তারেক রহমান বলেছেন যে আমার দলই একমাত্র নির্বাচন, মানে আমার দলই ব্যবস্থা নেই কাদের বিরুদ্ধে যারা অপকর্ম করে। এখন জিল্লুর আমি ওইখানে উত্তর দিয়েছি, প্রায়শই বলেন। হ্যাঁ, আচ্ছা, আমি উত্তরটা দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 1 বছর ওনার বিচারিক আদালতে কোনো বিচার যায়নি। কেন? ওই দেশের মানুষ ওইভাবে এমন কোনো অপকর্ম অন্যায় করেনি যে ওই আদালতটাকে তখন মনে করেছিল বন্দী করে দিব কিনা, কারণ ওইটাই ওই আদালতের বিচার যায় না, মানে ওই মানুষগুলো, ওই সময়ের মানুষগুলো কোনো অপকর্ম করেনি। এখন আমি মনে করি, আমি ওয়াদা করিয়েছি যে তারেক রহমানকে আমরা বুঝিয়ে দিব আমার বাড়ি মুন্সিগঞ্জ গজারিয়াতে, তোমরা ওয়াদা করো যে উনি বলেছেন, কখন বলেছেন, কোন পর্যায়ে গিয়ে বলেছেন, আমরা এই কথাটাকে ব্যর্থ করে দিতে চাই যে না, আমরা এমন কোনো কাজও করব না, আবার উনি যেন ব্যবস্থা নেবে কেন, আমি যদি ভালোইভাবে চলি তো আমরা, তারেক রহমান তো আমাদের জন্য বার্তাটা দিয়েছেন। সুতরাং আমরা কর্মী হিসাবে ওনার যদি এইভাবে যে আমাদের নিজেদেরকে আমরা মানুষের কাছে এক্সপোজ করে, মানুষের কাছে ভালোবাসা নিয়ে, মানুষের কাছে যদি ভালো হতে পারি, সেই তারেক রহমান কাদেরকে, আমাদের নিয়ে তো তারেক রহমান, তো আমরা কর্মীরা, নেতারাই যদি
উনাকে এই মানে কি বলবো বিব্রতকর অবস্থায় নিশ্চয়ই আমরা নেই দেখে উনি আজকে এই কথাটা বলতে বাধ্য হয়েছে। সুতরাং আমি আমার ওনার কর্মী প্রথমে বলতে চাই, আমি অপকর্ম করব না, আমার বিচারের ব্যবস্থাও ওনার নেওয়া লাগবে না। আমি প্রথমে এটা। আরেকটা কথা আপনি বলছেন সিয়াম সাধনার মাস আমাদের সামনে, আমরা কি বলতে পারবো এই দেশের মানুষ বাংলাদেশের একমাত্র মনে হয় একটা ব্যতিক্রমী দেশ, যখনই একটা উৎসব আসে বিশেষ করে সিয়াম সাধনা, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে মানে অপারও একটা সংযমের এবং অপার সুযোগ দেয়। আপনার সৌদি আরবে আমরা যখন দেখেছি এই মাসটা ওরা ইবাদতের জন্য রাখে এবং ওরা সব কিছু ফিসাবিল্লাহ বলবো না, ওদের আয়ের 11 মাসের আয়ের ম্যাক্সিমাম মানুষকে এইভাবে ওরা মানে সাবসিডি দিয়ে মানুষকে এই মাসটাকে একটা সওয়াবের মাস হিসাবে, সেটা একটা খেজুর দিয়ে হোক, দ্রব্যমূল্য মানে নিম্নগতি রাখার জন্য যা যা প্রচেষ্টা করার, এই জিনিসটা এই বাংলাদেশ ছাড়া সব জায়গায় মনে হয় সিএমের আসে। বাট সিয়াম কিন্তু আমার বার্তা নিয়ে আসে রহমতের আল্লাহ তাআলার তরফ থেকে, কিন্তু আরেকটা দুঃসংবাদ নিয়ে আসে। এই সিয়াম উপলক্ষ করে ব্যবসায়ীরা শুরু করে দেয় কিভাবে এটাকে আমরা আরও এই লাভের মাস হিসাবে আমরা ব্যবসায়িক লাভ হিসাবে আমরা এটা দেই। আরেকটা কথা আমি বলতে চাই ভাইয়া, আমরা তো বাংলাদেশে বসবাস করছি, এই ভোটার 11 কোটি ভোটার, তাদের কিন্তু যদি কোথাও তাদের ভোট, আমি প্রথম কি সংস্কার বলেন, নির্বাচন কবে দিবেন, মানুষের ভোটের প্রতি আস্থাটা একেবারে নাই বললেই চলে। কারণ আমরা দেখেছি 3টা টার্ম কিভাবে ইলেকশন হয়েছে, মানুষ ভোট কেন্দ্রে যাবে, ওই দিন মানুষ নাক ডেকে ঘুমিয়েছে, খিচুড়ি রান্না করে। দেখেন নাই? হ্যাঁ, মাগুরার ভোট দেখেন নাই? মাগুরার ভোট তো আমি দেখেছি। মাগুরার ভোট কিন্তু একটা রাষ্ট্রকে পরিবর্তন করে। আমি কখনই মাগুরার ভোটকে বিএনপির একটা সমষ্টিগত, বিএনপির একটা অপকর্ম ছিল। আমি আপনাকে আই মাস্ট সে, কিন্তু ওই এক মাগুরার সঙ্গে আপনি পুরো সামগ্রিক বাংলাদেশে 2005 এর ইলেকশন ভাইয়া, আমি বিএনপির একটা নগণ্য কর্মী, 2005 এর আমি কোথাও ডাকাতি করলাম? 2005 এ কোনো ইলেকশন হয়নি তো, 2005 আর তত্ত্বাবধায়ক সরকার করার জন্য 15 দিনের ইলেকশন। ভাইয়া আমি আপনাকে বলছি তো 2007 এ হয়নি, ওটা 1996। আপনার তত্ত্বাবধায়ক সরকার করার জন্য 15 দিনের ইলেকশন 1996। আমি দলের একটা কর্মী, আমার একটা ছোট্ট পদ, আমি ডাকাতি করে এখানে ঢুকলাম। এই আমার ডাকাতির জন্য আপনার সামগ্রিক আপনার বিএনপির সমস্ত নেতাকর্মীকে আপনি দোষারোপ করতে পারেন? না না, আমি তো কাউকে দোষারোপ না, আমি মাগুরাত তো আমরা করেছি দেখেই আমাদেরকে 17 বছর অপেক্ষা করতে হয়েছে, খেসারত দিতে হয়েছে। আমরা 17 বছর অপেক্ষা করেছি। মাগুরা আমরা একটা ছিদ্র, আর এটা আওয়ামী লীগ সারা বাংলাদেশকে প্রতিটা সিটের ব্যাপারে ওরা একবার গান করে ফেলেছে। অপকর্মের ওরা কোন আর পর্যায়ে রাখেনি। আমরা কখনই মাগুরাকে জাস্টিফাই করব না, কিন্তু আপনারা দেখেন আপনার সুন্দর একটা ব্লেজার পরছেন সালে ভাই, আপনি ব্লেজার এটা আপনার ব্রিটিশে গিয়ে পড়লে আরও আপনার অ্যাপ্রিসিয়েট হবে, আপনার মানে ড্রেস কোড আপনাকে প্রশংসিত করবে। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, আমি যে একটা শার্ট পরে আসছি, এইটাই আমার সক্ষমতা। বাংলাদেশের 11 কোটি মানুষকে আপনাকে মূল্যায়ন করতে হবে। 11 কোটি ভোটারকে আপনি মূল্যায়ন করতে গিয়ে ওই ব্রিটিশ আর আমেরিকার বা ইন্ডিয়ার গণতন্ত্র দিয়ে আপনি মূল্যায়ন আমি আমার 11 কোটি মানুষকে ভোট দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ বা জামাত বা আপনারা যদি নতুন দল করেন, আমার তো কথাবার্তা মনে হচ্ছে আপনার নতুন দলের অনুসারী হয়েছেন, মোস্ট ওয়েলকাম। আমার ব্যক্তিগতভাবে বলি, বাট আমি কি চাবো, আমার 11 কোটি মানুষের ভোটের আমি আস্থা বিশ্বাসের সংরক্ষণ করতে চাই। এই যে আমরা ভোট দিতে আমাদের অবজ্ঞায় চলে, আমার ভোটের আনন্দটা কি, ওই দিন প্রতিটা ভোটার মনে করে আমি রাজা, কারণ ওই যে ভোট চাবে, আমি এক চা খেলাম, এই তোমার তো ভোটটা দিতে হবে, 500 টাকায় 1000 টাকা যেন ভোটটা না দিয়ে নির্বাচিত না হতে পারে, এই ছিদ্রগুলো সব বন্ধ করে দেন। যেইভাবে এই 11 কোটি মানুষের ভোট নিয়েই কিন্তু বাংলাদেশ কিন্তু রাষ্ট্র পরিচালনা করবে। সুতরাং 11 কোটি মানুষ যেন আশ্বস্ত ভোটের দিকে যেতে পারে, ওই দিন যেন ভোট দিয়ে ভোট গণনা করে রাষ্ট্র গঠন করতে পারে, ওই দিকে আমরা মনোযোগী হই। সুতরাং আমাদের 500 টাকা 1000 টাকা করে এইভাবে আমাকে মেলাইন করে যদি আমাদেরকে ভোটারদেরকে অবজ্ঞা করা হয়, এইখানে আমি এটাকে একটু বিনীতভাবে আমি এটাকে প্রটেস্ট করি। এবং ভোটারের মর্যাদা আমার কাছে অনেক বড় বেশি। এই ভোটের সংগ্রামের জন্য এতগুলো আত্মহত্যা দিলাম, 17 বছর যত আমরা সংগ্রাম করলাম। আমার বেগম খালেদা জিয়া একটা মিথ্যা মামলা, আপনি বলেছেন তো, মিথ্যা মামলায় তাকে রাজনীতি থেকে মাজুর করে দিছে, সারা জীবনের জন্য ওনাকে পঙ্গু করে দিছে। এই মহিলা, এই ম্যাডাম গণতন্ত্রের জন্য, বাংলাদেশের ভোটের জন্য উনি যা করেছেন, আপনি বলেন তো আপনি মার্কিংয়ে মানে কাকে দিবেন? এবং আমি আগাম একটা বার্তা শুনেছি জিল্লুর ভাই, এই বাংলাদেশের সরকার স্বাধীনতা দিবসে ওনাকে পদক দিচ্ছেন। তো এই যে ওনার সম্মান, এবং দেখেন উনি যে চিকিৎসার জন্য আল্লাহ তাআলা
কাতারের মতো একটা দেশ, ওই সরকার ওনার প্রতি কেন সদয় হয়েছে? আপনার ব্রিটিশ, আবার আজকে ব্রিটেনে গিয়ে উনি যে চিকিৎসাটা নিচ্ছেন, এই যে মর্যাদাটা পাচ্ছে, বাংলাদেশে ক্ষমতা তো সবাই ছিল, আজকে দেখেন বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসার জন্য যেটা ওনাকে একজন নারী হিসাবে, একজন রাষ্ট্রনায়ক হিসাবে যে চিকিৎসাটা নিতে দেয় নাই, তারও একটা পরিণতি দেখেন। আর বাংলাদেশটাকে যে তারা বাপদাদার সম্পত্তি মনে হচ্ছে, আমি এবং আমিত্বের মধ্যে যা ছিল, তারও পরিণতিটা দেখেন। সুতরাং জালিমের জুলুমটাকে আপনি স্থায়ী মনে করবেন না। আমি মজলুম, আমার আর্তনাদটাকে আপনি বড় করে দেখেন। এই 18 কোটি 11 কোটি মানুষকে আপনি মর্যাদা দিতে শিখেন, এবং তাদেরকে ভোটের যে প্রয়োগটা, এবং এইটার পরে যে যা যা কাঠামোগত যেটা আমাদেরকে শক্ত আত্মবিশ্বাসের জায়গায় নিয়ে যাবে, ওইটাকে আপনি মজবুত করেন। এবং আমি চাই আপনার কথার মাধ্যমে এই সরকার তার থেকে আরও বেশি সচেতন হোক, সতর্ক হোক, মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিন। আমার আরও কিছু প্রশ্ন ছিল, মানে যেগুলো আপনি বোধহয় শেষ করেননি। জি, ধন্যবাদ আপনাকে। আমি ওনার কথা ধরে বলি, আপনার যে রাজনৈতিক দল, দুটো রাজনৈতিক দল এখন এক্সিস্টিং, মানে চোখের সামনে আসছে, আর যেটা আসবে সেটা তো আসবে। সেই দুটি রাজনৈতিক দলের কাছ থেকে একটি পরস্পর বিরোধী দাবি আমাদের সামনে টেবিলে। একজন বলছে নির্বাচন দাও, একজন বলছে সংস্কার করো। আর যারা নতুন দল করবে তাদের প্রথম দাবি হচ্ছে বিচার করো। আমি ওদিনকে একটা এসে দেখলাম সিরিয়ালি, বিএনপি বড় দল, নির্বাচন, তারপরে জামাত, সংস্কার, আর যারা আসবে সর্বকনিষ্ঠ তারা বলছে বিচার। এখন আপনি তালগাছ কার হবে? তালগাছ কার হবে? জনগণ ডিসাইড করবে। তালগাছ তো হ্যাঁ, জনগণ ডিসাইড করবে। কিভাবে জনগণ কিভাবে ডিসাইড করে? একটাই হচ্ছে ইলেকশন। আমি বলি একটাই উপায়, যে একটাই তরিকা জনগণের, আর কোনো তরিকা নাই, আর কোনো তরিকা নেই। এর মধ্যে যেটা মানে কথা বলতে গেলে আসলে এসে যায় তো, যেমন আপনি সংবিধান এসে যায়, এটা এসে যায়, এগুলি যেটা গত শোতে আমি বললাম, আমি ওই জন্য ওই পথে আর যাচ্ছি না। ওগুলো তো বলা হয়ে গেছে যে একটা গণভোট না দিলে সংবিধান পাল্টানো, আমি ওদিকে আমার দরকার নেই। বাট আমার ধারণা এটাই আমাদের ফাইনাল রাউন্ড, সো আপনি এইভাবেই আমি এইভাবেই বলি। তাইলে আমি আপনাকে যেটা বলতে চাই, আমি নতুন দলকে বলতে চাই, সময় অত্যন্ত মূল্যবান, সুযোগও অত্যন্ত কম। আমি নতুন দলকে বলতে চাই, তাদের কর্মপরিকল্পনা পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরা। সেই কর্মপরিকল্পনায় তারা যেন সবচেয়ে বেশি প্রাধান্য দেয় ডেমোক্রেসির নতুন ডেফিনিশন। ডেমোক্রেসির নতুন ডেফিনিশন ছাড়া এই বাংলাদেশের এই যে একটা মিক্সড ক্যারেক্টার আমাদের ভিতরে, আমরা পরস্পর বিরোধী কথা বলি, এত সকালে একটা বলি, বিকেল একটা বলি, আমরা পলিমাটির দেশ, আমরা সকালেরটা বিকেলে বলে দেই। আমরা যে দেখেন পরপর 5 বছরের বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে, পরবর্তীতে 15 বছরের বিশ্ব চ্যাম্পিয়নের ফাদার মাদার দেখাই দিয়েছে। একজন পথ দেখাইছে, একজন ওই যে আমাদের বরিশালে একটা কথা আছে, গুইলের দেখো ভাঙা বেড়া, মানে গুইল এমনি বেড়া ভাঙে ঢোকে, আর তাকে যদি ফসলের বেড়ার একটা গর্ত দেখাই দেয় সে একদম ঢুকে দেয়। আরও শুদ্ধ ভাষা যেটা বলে খাল কেটে কুমির আনা। তো আমি সেইটাই বলতে চাই যে এই নতুন দল এই জায়গাগুলি, এই ফাঁক ফোকরগুলি বন্ধ করার কাজগুলিকে সুস্পষ্টভাবে করুক। রাজনীতির নতুন সংজ্ঞা, একটা ডেমোক্রেসির, নট রাজনীতি, ডেমোক্রেসির নতুন সংজ্ঞা করুক। রাজনীতি যিনি করবেন তার আয় ব্যয় কি সেগুলি সমস্ত কিছু করুক। এখন যেমন বাজারে এখনও শোনা যায়, আপনি আমার থেকে অনেক বেশি শোনেন, যে 3,500 টাকার কোট পরে প্লেনে রিসিভ করছেন। আমি সত্যি মিথ্যা জানি না, এটা আমার কথা না, কোট আনকোট বললাম। 3,500 টাকার কোট, 3,500 পাউন্ডের কোট পরে উনি এয়ারপোর্টে মাকে রিসিভ করলেন। উনি এই যে এত বছর ওইখানে রইলেন, ওনার মেয়ে ব্যারিস্টারি পড়লো। ওই আমার মেয়েকে তো আমি ব্যারিস্টারি পড়াইতে পারি নাই। হ্যাঁ, আমার মেয়েকে আমি ব্যারিস্টারি পড়াইতে পারি, টাকার জন্য পড়াইতে পারিনি। যখন টাকার দরকার ছিল তখন টাকা ছিল না। তো উনি যে এত বছর ওখানে থাকলেন, এরা আমি খুব মনে মনে আশা করি, আমি এগুলির মধ্যে আমি বিএনপি করলে আমি ওনাকে একটা চিঠি লিখতাম। আমি তো কোনো রাজনৈতিক দল করি না। আপনি যেভাবে বললেন যে আমাকে ওই দল, আমি দল করি না কোনো। আর দল করার আমি 67 বছর বলেছি, আমি তাদেরকেও বলেছি আমি 67 বছর বয়স, আমার তো আর কোনো কিছুর সুযোগ নাই। তা আমি হইলে তাকে একটা চিঠি লিখতাম, তা আপনি একটা ডিক্লারেশন দেন না কেন, দিস ইজ হাউ আই রান মাই ফ্যামিলি অ্যান্ড মাই লাইফ, যেটা মানুষ জানতে চায়। এখন মানুষ অনেক সজাগ, মানুষকে আগের মতো ভাবলে আর হবে না। আগের মতো আপনি হবে না মানে হবে না, বলে দিলাম। কিন্তু সামনে যে দিন আসতেছে
আপনাদের এখন পর্যন্ত দি আনফোল্ড আপনার মেটিকুলাসলি ডিজাইন কথাটাকে কেউ আন্ডারএস্টিমেট করেন না, কেউ আন্ডারএস্টিমেট করেন না। মেটিকুলাসলি ডিজাইন, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট ডিজাইন আমরা কেউ জানি না। সেকেন্ড পার্ট যখন পাতা 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 খুলবে তখন আমরা কোনো হিসাব মিলাইতে পারবো না। আমরা হিসাব মিলানে কাজে পারদর্শী হওয়ার চেষ্টা করি। যেহেতু আপনি সে লাস্ট রাউন্ড বলতেছেন, লাস্ট রাউন্ড অবশ্য সময় আছে, আমি বিনীতভাবে বলতে চাই যে সময় এসেছে প্রত্যেকের ডিক্লারেশনটা দেওয়ার, হাউ আই রান মাই লাইফ, মাই ফ্যামিলি। আমি যদি রাজনীতি করতে চান আপনার সোর্স অফ আর্নিংটা কী? কারণ আমি একটা শোতে এই মুহূর্তে খুব সরব, প্রত্যেক দিন 2-3টা জায়গায় কথা বলেন তিনি। আমাদের এই তরুণ ছেলেরা এরা গাড়ি চড়ে কোথার থেকে, এটা এইটা চড়ে কোথার থেকে, এটা ওইটা চড়ে থেকে, আমি তাকে স্যালুট করি। তাকে যিনি মডারেটর ছিলেন বলেছিলেন, আপনি কি একবারও প্রশ্ন করেছেন তারেক রহমান এইভাবে করে কেমনে? আপনি কি একবারও প্রশ্ন করেছেন ওনাকে এইবারও করে কেমনে? তখন উনি আমতা আমতা করে বলেছিলেন যে হ্যাঁ আমি ওটাও বলতে চাই, কিন্তু এতদিন থেকেও বলেন নাই। আপনি এখন এই যে এরা এসে একটা নব উদ্যমে করছে, এদের তো ভুলভ্রান্তি আছেই, এদের প্রচুর ভুলভ্রান্তি আছে। আমি কিন্তু সেটাই আমি বলতে চাচ্ছি। আসলে তাদের যে ভুলভ্রান্তিগুলি, একটা আমি প্রথমেই টাচ করলাম যে সরকার এই ভুলভ্রান্তিগুলো করলে আমাদের টাকাই হয়। দেখেন প্রতিটা সরকারে এটা এখন নিয়ম নীতি হয়ে গেছে, প্রতিটা সরকার আসলে পরেই ভূতাপেক্ষ প্রমোশন ইভেন তারা রিটায়ার করে গেছে তাদেরকেও দিয়ে। আমি একজন জেনারেলকে চিনি, আপনার এখানে প্রায় আসতেন, উনি মারা গেছেন, আল্লাহ তাকে বেস্ট নসিব করুন। উনি 3টা ট্রাক ভরা রেশন নিয়েছিলেন এবং টাকা নিয়েছিলেন, যত টাকা সব নিয়েছিলেন। এইভাবে ভূতাপেক্ষ সব যে প্রমোশনগুলি দেওয়া হয়, পোস্টিংগুলি দেওয়া হয়, টাকাটা তো সব আমাদের জনগণের টাকাটা তো কেউ কারো পকেট থেকে দেয় না। শেখ হাসিনা বলতেন বলে আমি খাওয়াই, আমি টেলিভিশন দিচ্ছি, সব উনি আমিত্ব করে ফেলছিলেন। এইটা দ্বারা আর যেন না করেন। আর এই যে ভূতাপেক্ষগুলি দেওয়ার ফলে যাদেরকে এই যে এখন স্যাক করতেছেন, স্ক্রুটিনিটা আর একটু ভালো করে করেন। কারণ কোনো বিলিয়ন বয়, রিকোয়ার্ড বয়, রাষ্ট্রীয় বিনিময়ে বহু মানুষ আছে বাধ্য হয়ে অনেক কিছু করছে। আপনি ফ্যাসিস্ট সরকারের সময় আপনি বলতে পারেন যে তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসতে। যেমন আমি একটা সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত, সেই প্রতিষ্ঠানে আমরা একটা নিয়ম করে দিলাম যে তুমি নোট অফ ডিসেন্ট দাও নাই কেন, তুমি নোট অফ ডিসেন্ট দিয়ে বাইরে যেতা। কিন্তু বাংলাদেশের সার্কামস্ট্যান্সে এটা কি বাস্তব যে একটা বাংলাদেশের সার্কামস্ট্যান্সে পার্সপেক্টিভে যে একজন লোক উনি কত পরিশ্রম করে ওই জায়গাটা পড়ছেন, উনি ওরা মেজরিটি যেটা করছে উনি একটা নোট অফ ডিসেন্ট দেন নাই। এটা নিয়ে আমরা বলছি এখন থেকে তোমরা নোট অফ ডিসেন্ট দেবে। এই যে একটা নতুন জিনিস আমাদের ওখানে শুরু করছি। একইভাবে আমি এই যারা নতুন দল করবেন তাদেরকে আমি বলবো তারা প্রত্যেকে এই ডিক্লারেশনটা দেবেন এবং এই যাদেরকে বরখাস্ত করবেন, যাদের এগেনস্টে আপনি তাকে অ্যালুভ করেন ফার্স্ট, অবশ্যই হ্যাঁ তাকে অ্যালুভ করে নিয়ে আসেন, কাজ থেকে সরাই দেন। কিন্তু চাকরিটা একদম বরখাস্ত করার আগে আপনি একটা তদন্ত করেন। এবং তদন্ত করার সময় আরেকটা জিনিস গত শোতেও আমি বলতে চাইছিলাম, আমাদের দেশে যারা তদন্ত করে, আমাদের দেশে যে কটা তদন্ত এজেন্সি আছে তাদের একজনকে দিয়েও আপনি কোনো পলিটিক্যাল কাজ এবং এই ধরনের সেন্সিটিভ কাজ করায়েন না। তারা সবাই পালস বোঝার চেষ্টা করে সরকার কি চায়। এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড। কেউ যেন বিরাগ না হন, আমি যেন কারো বিরাগ ভাজন না হই, কেউ যেন পার্সোনালি নেন। কিন্তু প্রত্যেকটা এজেন্সি তাদের মূল কাজ হয়েছে দে ওয়ান্ট টু রিড দ্য পালস অফ দি গভর্নমেন্ট অফ দি ইনস্ট্রাক্টর, এবং সেই অনুযায়ী তারা রিপোর্টটা তৈরি করে দেন, যেটা আলটিমেটলি আমার দেশের ক্ষতি করে, জনগণের ক্ষতি করে, আমাদের ক্ষতি করে। থ্যাংক ইউ মিস্টার কামরুজ্জামান রাউতন। ক্লোজিং রিমার্কস। আমার কথাগুলো সব সালেহ ভাইকে উদ্দেশ্য করে বলতে হচ্ছে। সালেহ ভাই সব উপদেশগুলো একটা নতুন দলকে দিচ্ছে। না আপনার দলকে ফার্স্ট দিলাম তো, আপনার এই নসিহতটা সমগ্র বাংলাদেশের প্রতিটা দলকেই মেসেজটা আমরা এটা হলো যে একটা নাগরিকের অধিকারের একটা সুরক্ষা হোক, সাম্য মানবিক মূল্যবোধের একটা বাংলাদেশ হোক। আর সর্বোপরি একটা জিনিস আপনার মাধ্যমে যেভাবে আমি বলতেই চাই, ওই যে একটা আমরা হীরক রাজার দেশে একটা ডায়লগ শুনেছিলাম, সেটা হলো একটা নতুন কিছু করো, একটা নতুন কিছু বলো। এখন বলি সত্যিকারের আমরা সবাই একটা ভালো কিছু করি, এইটাই জনগণ এটা কিন্তু চায়। আরেকটা কথা, আমরা সেকেন্ড ডিজাইন ফার্স্ট ডিজাইন বুঝেন না। প্রথম যেইটার ব্যাপারে জোর দেন যে বাংলাদেশে মানুষ ভোট ছাড়া ক্ষমতা যেতে পারবে না, নির্বাচিত হতে পারবে না, সেটা যে কোনো পর্যায়ে হোক, এইটা নিশ্চিত করেন, এটা দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। সেকেন্ড আরেকটা জিনিস করেন, বাংলাদেশের রাজনীতিবিদ
মন্ত্রী এমপি যারা আছে এবং প্রশাসনের পুলিশ সমস্ত প্রশাসনের ভাবে যেই দায়িত্বে থাকবে, চাকরি বা রাজনৈতিকভাবে নেতৃত্বের দায়িত্ব থাকবে, রাষ্ট্র ক্ষমতার যদি একটা সংস্পর্শ টাচ থাকলেই সে আঙ্গুল ফুলে অ্যাবনর্মাল, সে পয়সার মালিক হবে না। এই জিনিসটার যতগুলো ফাঁক ফোকর আছে ওগুলো বন্ধ করে দেন। ভাই রাষ্ট্রের আনুকূল্য না থাকলে কেউ পারে না এটা, রাষ্ট্রের আনুকূল্য না থাকলে মানে আপনার সেটাই বলছেন। আমি ওইটাই বলছি, আগামী দিনের বাংলাদেশটা এরকম বাংলাদেশের চিন্তা আমরা করি যেই বাংলাদেশটা যে দলই আসুক এইভাবে অ্যাবনর্মাল আঙ্গুল ফুলে কলা গাছের যে একটা রাজনীতি মানিয়ে হয়ে, আপনি যেটা বলতেছিলেন বাড়ি গাড়ি কীভাবে হয়ে যায়, এইটার জন্য যা যা করণীয় দরকার, যেই উপদেশ দেওয়া দরকার, যত লোক আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়া দরকার, আইন সব আছে তো, সেটা তো আপনার এক্সিকিউট করতে হবে। তো আপনি তো আইন থাকবে, সেটা যদি গোয়ালের গড়িত থাকে, কাজের ক্ষেত্রে যদি এটা না থাকে সে তো হবে না। আমরা তো এইটাই বলছি, উদাত্ত হবেন, আপনি আমার সিনিয়র মোস্ট, আপনাদের কথার মধ্যে যদি বাংলাদেশের আমূল পরিবর্তন হয় এবং গ্লোবাল ভিলেজ বলতে যদি বাংলাদেশটা যদি ওই জায়গায় আমরা মোটামুটি কাছে চলে যেতে পারি সম্মানের ক্ষেত্রে, শুধু ডক্টর ইউনূস বাংলাদেশের নোবেল বুঝি হলে বাংলাদেশকে চিনবে, আর এই বাংলাদেশে মানবিক মূল্যবোধের বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, এই হিসাবকে বিশ্বের মানদণ্ডে আমরা এই দেশটাকে প্রতিষ্ঠিত করি এবং ওইখানেই আমাদের ঐক্যমত হওয়া, যে ঐক্যমত আমরা 5ই আগস্ট হয়েছিলাম। এটাই আমার শেষ উদ্যোক্তা হবে। আমি একটা কথা বলি আপনাকে, গত কয়েকদিন যাবৎ আপনি এইমাত্র উনি নামটা নিলেন বলে আমি দেখলাম, তা নিলে এটা আমার অসম্পূর্ণ থেকে যাবে আমি যদি না বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি তাকে নাম ধরে বলি না, আমি স্যার বলি তাকে সবসময়, প্রথম দিন থেকে। উনি যে গত কয়েকদিন যাবৎ অনবরত যে কথাগুলো দিতে, যেই মেসেজ আমি চাচ্ছিলাম যে উনি প্রতিদিন, উনি সারা পৃথিবীতে এত বক্তৃতা দিয়ে বেড়ান, ওনার সেই ওনার যে একটা আকর্ষণ ক্ষমতা এবং সাবলীলভাবে বলার যে একটা দক্ষতা, স্পেশাল জিনিস, এইটা উনি আমার দেশে দিচ্ছেন না কেন? কিন্তু সুখের কথা, গত কয়েকদিন যাবৎ প্রত্যেক দিনই ওনার কিছু কথা আসতেছে, যে কথাগুলি ইভেন রাজনৈতিক দলগুলিকে কোণঠাসা করে ফেলছে। ওই প্রথম দিনের মিটিংয়ের দিনই এটা তো একদম গণমাধ্যমে প্রকটভাবে এসছে এবং সুন্দরভাবে এসছে যে ওনার একটা কথায় রাজনৈতিক দলগুলিকে অনেক একটা ফাপড়ের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু তৎপরবর্তীতে উনি যে কথাগুলি বলছে, একটা দুইটা কথা বলি, যে বাংলাদেশের অমিত সম্ভাবনা, আমরা অমিত শক্তির দেশ, আমাদের সম্ভাবনা অসীম, আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত, আমাদের কাছে ওরা চলে আসবে, আমাদের ওদের কাছে যাইতে হবে না, এরকম ছোট 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 এতগুলি কথা বলেছেন। আমি এই এত বছর রাজনীতি পর্যবেক্ষণ করি, আমাদের এই রাজনীতিকদের কাছ থেকে এরকম যে উদ্বুদ্ধকরণ এই উনি তরুণ সমাজদেরকে নিয়ে যেই কথাগুলি, আজকে সন্ধ্যাও আপনার কি বলে 23 তারিখ সন্ধ্যায় আপনার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে চমৎকার একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে আমাকে বলতে দেন একটু উনি যেই লেভেলে কথা বলেন আর বাংলাদেশের মানুষের লেভেলটা কি সেম, শিক্ষাগত যোগ্যতা মানে সবই বলেন। আমার মনে হয় উনি যে কাউন্সিলিংটা করেন বা উনি যে সমাদৃত, উনি তো আমার মনে হয় সবচেয়ে জীবনের ওনার জীবদ্দশায় বোধহয় একটা লেখা লিখে যাবেন যে আমি ছিলাম ভালো, কেন যে এই বাংলাদেশে এই মানুষগুলোর দায়িত্বটা আমি নিলাম। আমার মনে হয় শেষ জীবনে এরকম একটা আফসোস থেকে যাবে না, তাহলে তো আর আমরা আশাবাদী হলাম না। আমরা তো অবশ্যই আশাবাদী, কিন্তু মানুষের ব্যক্তিগত, আমি আপনাকে বলি এই মুহূর্তে যেদিকে যাচ্ছে, আমাদের সকলের একটাই চেষ্টা হচ্ছে, আপনিও বলছেন, আপনাকেও ধন্যবাদ, যে এই অনুষ্ঠানের মাঝে আপনাকেও ধন্যবাদ, যে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করি, দেশটাকে ভালো জায়গায় নেওয়ার জন্য কোনটা জরুরি। আমরা নির্বাচন, গণতন্ত্র, সংস্কার এগুলিকে নিয়ে তালগোল। আমি আস্তে আস্তে অস্ট্রেলিয়ার থেকে একটা মেসেজ আসছে আমার কাছে, বলছে সব কিছু যেন জগা খিচুড়ি লেগে গেছে। এই জগা খিচুড়িটা হলে পরে ওই ফ্যাসিস্টটা বেনিফিটেড হবে এবং অন্য শক্তিরা বেনিফিটেড। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি সবার প্রতি অনুরোধ জানাবো, আমরা একটা সুন্দর বাংলাদেশের দিকে একত্রিতভাবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সালেহ আহমেদ এবং মিস্টার কামরুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা আশা নিরাশার কথা দুদিক থেকেই শুনিয়েছেন এবং জাতীয় ঐকমত্য, সুন্দর বাংলাদেশ সবই ওনারা চেয়েছেন। কিন্তু আমি মনে করি যে যেটা চাওয়া উচিত আমাদের সবার, এবং যেটা হলে আসলে
প্রায় সব সমস্যার সমাধান হবে, সেটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র। গণতন্ত্রের অনেক দুর্বলতা আছে, কিন্তু এর চাইতে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়নি। এবং একই সঙ্গে আইনের শাসন যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূস বেশ কয়েকবার বলেছেন, তাহলে আমাদের সকল সংকটের সমাধান হবে এবং না হলেও সংকট সমাধানের পথে আমরা অনেকখানি এগিয়ে যাব। এবং এই গণতন্ত্রের একটা প্রাথমিক ন্যূনতম পূর্বশর্ত হচ্ছে নির্বাচন। এটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন। সেই নির্বাচনের পথেই হাঁটা বাংলাদেশের জন্য কল্যাণকর, এই অর্থে যে এই সরকার যদি গত 6 মাসে যা করেছে সেটা যদি জনগণের আস্থা অর্জন করতে পারত, মানুষ যদি ভরসা করতে পারত, তাহলে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, এমনকি 3 বছর হয়তো সবাই এই সরকারকে সময় দিত। কিন্তু অবস্থাটা এমন জায়গায়, যেটি আমার এক অতিথি উল্লেখ করছিলেন, অন্যান্য জনের রেফারেন্স দিয়ে, লেজে গোবরে অবস্থা। এই অবস্থাটা আসলে বেশি দিন চললে দেশের জন্য খুব একটা কল্যাণকর হবে না, সেটা রাজনৈতিকভাবে বলি, অর্থনৈতিকভাবে বলি বা সামাজিকভাবে বলি। কাজে আমার মনে হয় যে সবাই মিলে আসলে সেদিকে যাওয়া উচিত। নিঃসন্দেহে সংস্কারগুলো দরকার, এবং সংস্কার এমন কোনো শব্দ না যেটা এখনই করতে হবে। আজকে যেটা আপনি সংস্কার হিসেবে করলেন, কালকে যে সেটা বদল হবে না নতুন করে আরেক সংস্কারের বিবেচনা থেকে, সেটাও কিন্তু নিশ্চিত করে বলা যায় না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং সবসময় আসলে আমাদের সংস্কারের মধ্যে থাকতে হবে যদি আমরা একটা আধুনিক রাষ্ট্র করতে চাই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।